আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে আইইএলটিএস কি জিনিস সেইটা। এটা কেন লাগে, কি জন্য আমাদের করা প্রয়োজন। তো এইটা আসলে নিয়ে আমার আসলে বেশ কিছু কোয়েশ্চেন পাই আমি, যে আসলে আপু কিভাবে আমরা আইএলটিএস করতে পারি বা আইএলটিএস এর জন্য কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে শুরু করব, কিভাবে কি করবো, বা আইএলটিএস জিনিসটা আসলে কি। তো এই জিনিসটা নিয়ে ওভারঅল ধারণা দেওয়ার জন্য আজকে আমরা হচ্ছে একটু আলোচনা করব। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে আইএলটিএস কি, কিভাবে আমরা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারি, কিভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, এবং আমার কি ধরনের আইএলটিএস স্কোর ছিল, এবং হচ্ছে কিছু মিথ যেগুলো আসলে আইএলটিএস এর জন্য বলা হয়, যেগুলো অ্যাকচুয়ালি সত্যি না। সো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা হচ্ছে একটু আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে আইইএলটিএস এই জিনিসটা মানে কি। তো এই জিনিসটা মানে হচ্ছে, আমরা যদি একটু ফুল ফর্মটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছি আমরা যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। মানে কি, আমি যে ইংলিশটাকে বলতে পারি, লিখতে পারি, শুনতে পারি, অর্থাৎ আমি যে ইংলিশ পারি সেই জিনিসটাকে টেস্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল সিস্টেমই হচ্ছে এই আইইএলটিএস। তো তারা কি করে, তারা হচ্ছে টেস্ট করে আমার চারটা স্কিল। আমি ইংরেজি ঠিক মতো শুনতে পাই কিনা সেটা টেস্ট করে একটা লিসেনিং টেস্টের মাধ্যমে। আমি ইংরেজি পড়তে পারি কিনা সেটা টেস্ট করে রিডিং টেস্টের মাধ্যমে। আমি ইংরেজি লিখতে পারি কিনা সেটার জন্য আছে রাইটিং টেস্ট, এবং আমি ইংরেজি বলতে পারি কিনা সেটার জন্য আছে হচ্ছে স্পিকিং টেস্ট। সো এই দুইটা টেস্ট আসলে দুইজন, মানে দুইটা, যে বলতে পারি আমরা দুইজনে মিলে এই ধরনের টেস্টগুলো নেয়। একটা হচ্ছে আমাদের ব্রিটিশ কাউন্সিল, আরেকটা অর্গানাইজেশন হচ্ছে আইডিপি অস্ট্রেলিয়া। সো এই দুইটা অর্গানাইজেশন আমার এই ধরনের টেস্ট গুলো অ্যাকচুয়ালি তারা অ্যারেঞ্জ করে থাকে, এবং তারা হচ্ছে এই টেস্ট গুলো নেয়। এখন এই আইএলটিএসটা আসলে আমরা কেন করি? বাইরে যখন আমরা যেতে চাই স্কলারশিপ নিয়ে, কিংবা হচ্ছে পড়ালেখার জন্য, কিংবা জবের জন্য, যে কারণে আমরা যাই না কেন, সো আমাদের কি করতে হয়, ওই সব দেশের মধ্যে ইংলিশ বলা লাগে। যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো আমার হচ্ছে ইংলিশের দক্ষতাটাও তারা দেখে। যেহেতু আমি বাইরের একটা দেশে যাব, আমি চলাফেরা করার জন্য আমার আসলে ইংলিশটা প্রয়োজন। সো সেই জন্য আসলে কি হয়, আমাদের এই আইএলটিএস পরীক্ষাটা দেওয়া লাগে। অনেকে হচ্ছে টোফেলও দেয়, বা এখন ডুওলিঙ্গো নামে একটা টেস্ট আসছে। সো এগুলো দিয়েও আপনি হচ্ছে গিয়ে বাইরে একাডেমিক কাজে কিংবা হচ্ছে যে কোনো জব পারপাসে যেতে পারেন। সো আইএলটিএস এর দুইটা পার্ট আছে। আইএলটিএস এর দুইটা পার্ট হচ্ছে, যদি আপনি পড়ালেখার জন্য যেতে চান বাইরে, তাহলে আপনি দিবেন আইএলটিএস একাডেমিক যেটা আছে সেটা। যদি আপনি বাইরে জব করার উদ্দেশ্যে যেতে চান, কিংবা হচ্ছে পিআর নিয়ে যেতে চান, তখন হচ্ছে আপনি জেনারেল ট্রেনিং যেটা আছে সেটা দিবেন। সো আপনার কি কাজে আমি বাইরে যাব, আমি সেটার উপর বেস করে আমি হচ্ছে আইএলটিএস টা দিব। আর যদি এরকম আপনার মনে হয় যে না, আমি হচ্ছে বাইরে যেতে চাই না, তারপর আমি জানতে চাই যে আমার আসলে ইংলিশের দক্ষতা কতটুকু, তাহলেও আপনি আইএলটিএস টা দিতে পারেন। এখন এই যে আইএলটিএস টা আছে দুই রকমের, একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর জন্য, সেটার মধ্যে আসলে আমাদের যে লিসেনিং আর স্পিকিং এই দুইটা পার্ট আছে, সেই দুইটা পার্ট দুইটার জন্যই আমার সেম। সো ডিফারেন্ট থাকে কোন দুইটা পার্ট, ডিফারেন্ট থাকে যে আমার রিডিং আর রাইটিং স্কিলটা চেক করবে, সেইটা আমার জেনারেল ট্রেনিং এ এবং একাডেমিকে ডিফারেন্ট থাকে। যেহেতু আমি পড়ালেখার পারপাসে আইএলটিএস টা দিয়েছিলাম, সো আমি আইএলটিএস একাডেমিক যেটা সেটাকেই চুজ করেছিলাম। সো আইএলটিএস এর টেস্ট এখন হচ্ছে দুই রকম ভাবে নেওয়া হয়, একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট আর একটা হচ্ছে পেপার বেসড টেস্ট। আমি যখন দিয়েছিলাম তখন আসলে শুধুমাত্র পেপার বেসড টেস্টই ছিল। সো এখন আসলে দুই রকম সুবিধায় আছে। সো আপনি যদি মনে করেন যে না, আমি হচ্ছে কম্পিউটারে লিখতে আমার কাছে কমফোর্টেবল ফিল হয় এবং আমি হচ্ছে দ্রুত টাইপ করতে পারি, তাহলে আপনি অবশ্যই কম্পিউটার বেসড টেস্টটা চুজ করবেন। আর যদি আপনার মনে হয় যে না, আমার আসলে কাগজ কলমে লিখতে সুবিধা, একটু আমি দাগাদাগিও করতে পারবো কাগজের মধ্যে, সো সে তখন আপনি পেপার বেস টেস্টটা চয়েস করতে পারেন। তাছাড়াও দুইটার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে যে আমার এই কম্পিউটার বেস টেস্টের মধ্যে রেজাল্টটা চলে আসে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে, আর পেপার বেস টেস্টের মধ্যে রেজাল্টটা আসে হচ্ছে 2 সপ্তাহ লাগে আসতে। তো 2 সপ্তাহের মধ্যে আপনি শুধু জানতে পারেন আপনার রেজাল্ট কত, তারপর আরো 2-3 দিন সময় লাগে আপনার মূল সার্টিফিকেটটা আসতে। সো আমি যেহেতু পেপার বেস টেস্ট দিয়েছিলাম, আমি এই জিনিসটা জানি। আর কম্পিউটার বেসড টেস্ট আমি যেহেতু এখনো দেই নেই, সো আমি জানি না আসলে রেজাল্টের পরপরই কি সার্টিফিকেটটা দিয়ে দেয় কিনা, নাকি শুধুমাত্র আমরা রেজাল্ট জানি এটার ক্ষেত্রে 2-3 দিন সময় লাগে। সেটা আসলে আমি কম্পিউটার বেসড টেস্ট অ্যাটেন্ড করলে বলতে পারবো। সো আপাতত হচ্ছে আমরা জেনে রাখি যে আমার আইএলটিএস এর হচ্ছে আসলে দুই ভাবে আমি আইএলটিএস পরীক্ষাটা দিতে পারি। সো এই আইএলটিএস এর মধ্যে আমার সবকিছু মার্কিং করা হয় হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। সো আপনি যদি ধরেন যে এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত পান,
যে কোনো একটা ব্যান্ডের উপর আমরা পাইলে আমাদের হচ্ছে সেটা, ধরেন আপনি সবকিছু মিলিয়ে আপনি পাইলেন হচ্ছে 6.25, সো সেটাকে তারা রাউন্ড অফ করে 6.5 বানাই দিবে। আর যদি আপনি 6.75 পান, সেটাকে রাউন্ড অফ করে আমরা হচ্ছে সেটাকে 7 স্কোর দিবে। সো আমরা যদি এরকম ট্রাই করি যে না আমি এভারেজ হচ্ছে 6.25 যদি পাই, সেটা কিন্তু 6.25 আর ওরা কাউন্ট করবে না, সেটা হচ্ছে 6.5ই তারা কাউন্ট করবে। আর এই যে আইএলটিএস পরীক্ষাটা আপনি একবার দিবেন, ঠিক যেদিন থেকে দিবেন তার থেকে হচ্ছে আরো 2 বছর পর্যন্ত এটার মেয়াদ থাকবে। 2 বছর পরে এটার আর কোনো মেয়াদ থাকবে না। সো আপনি যদি আইএলটিএসটা আবার মানে আপনি যদি এর পরে বাইরে যেতে চান, তখন কিন্তু আপনার আবার নতুন করে আইএলটিএস টেস্ট দেওয়া লাগবে। সো এই যে ব্যান্ড স্কোর আমি একটাকে বললাম যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত স্কোর দেওয়া হয়, সেটা আসলে ডিটেইল মানে কি? যেমন হচ্ছে 9 মানে হচ্ছে এক্সপার্ট ইউজার, 8 মানে হচ্ছে ভেরি গুড ইউজার, 7 মানে গুড ইউজার। সো এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ডিফাইন করা হয় যে আপনি আসলে আপনি স্কিল লেভেল অনুযায়ী আপনি কি ধরনের ইউজার। যেমন আমি আমার আইএলটিএস এ পেয়েছিলাম হচ্ছে 7। সো 7 মানে হচ্ছে তারা ধরে নিয়েছে আমি একজন গুড ইউজার। তো যারা হচ্ছে 8 পাবেন তাদের ধরে নেওয়া হবে যে আপনি ভেরি গুড ইউজার। তো এইভাবে করে তারা আসলে স্কোরের সাথে সাথে আমাদের স্কিল লেভেলটাকে যাচাই করে। এখন এই যে আইএলটিএস টেস্টটা আছে, সেই আইএলটিএস টেস্টের মধ্যে আমার হচ্ছে 4টা পার্ট আছে। আমরা একটু আগে বলে আসছিলাম যে 4টা পার্ট কি কি: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। সো লিসেনিং এর ক্ষেত্রে আমি সময় পাচ্ছি হচ্ছে 30 মিনিট। আমাকে একটা অডিও দেওয়া হবে, আমি 30 মিনিট সেই অডিওটা শুনবো এবং সাথে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, আমি শুনতে শুনতেই সেগুলো আনসার করতে থাকবো। সো আমি যেহেতু শুনতে শুনতে আনসার করবো, সো আমার হচ্ছে ব্রেনটাকে কিন্তু কন্টিনিউয়াসলি চালাইতে হবে, কারণ হচ্ছে আমি শুনতেছি আবার সাথে লিখতেছিও। সো এরকম করা যাবে না যে আপনি যদি একবার একটা জিনিস শুনে ফেলেন, সেটা কিন্তু ওরা রিপিট করবে না। সো এই জন্য লিসেনিং টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি সেখানে একবার শুনে আমার আনসারটা লিখতে হবে। এরপরে আছে হচ্ছে রিডিং। রিডিং এর ক্ষেত্রে দেখা যায় যে 3টা প্যাসেজ দেওয়া থাকে, সো ওই 3টা প্যাসেজ থেকে আপনার 40টার মতন কোয়েশ্চেন থাকে। সো সেই কোয়েশ্চেন গুলাকে আপনার ওই 1 ঘন্টার মধ্যে আনসার করতে হয়। রাইটিং এর ক্ষেত্রে থাকে হচ্ছে আমার 2টা পার্ট। সো আমার দুইটা, একটা ছোট একটা ছবি দেওয়া থাকবে, চার্ট বা গ্রাফ টাইপের কিছু একটা, সেটাকে আপনার এক্সপ্লেইন করতে হবে। আর একটা হচ্ছে আপনাকে কিছু কন্ট্রাডাক্টরি কথাবার্তা বলা থাকবে, যেটা পক্ষে বিপক্ষে বলো বা এটা পজিটিভস নেগেটিভস বলো। সো এরকম কিছু একটা আপনাকে সিচুয়েশন দিয়ে দিবে, সেটার উপর আপনার একটা এসে লিখতে হবে। সো এই রাইটিং এর দুইটা জিনিস লেখার জন্য আপনি পাবেন হচ্ছে মোট 1 ঘন্টা। এবং এরপরে হচ্ছে স্পিকিং টেস্ট থাকে, যেটা সাধারণত ডিউরেশন থাকে 10 থেকে 15 মিনিট। সো এই স্পিকিং টেস্টের মধ্যেও আপনার হচ্ছে গিয়ে তারা প্রথমে আপনাকে কিছু জেনারেল কোয়েশ্চেন করে, এই জেনারেল কোয়েশ্চেনের পরে আপনাকে 2 মিনিটের জন্য একটা টপিক নিয়ে কথা বলতে বলা হয়। এবং তারপরে হচ্ছে আপনাকে আবার ওরা ওই টপিক নিয়ে কিছু জেনারেল কোয়েশ্চেন করে। সো এই যে প্রত্যেকটা মডিউল আছে, সেটা নিয়ে ডিটেইলে আমি আসলে পরে কথা বলবো কোনো একটা ভিডিওতে। আপাতত হচ্ছে আজকে জাস্ট আমি এতটুকু বলতেছি যে আমাদের এই 4 রকমের টেস্ট আসলে আইএলটিএস এর জন্য দেওয়া লাগে। সো আমরা কিভাবে আসলে প্রিপারেশন নিতে পারি আইএলটিএস এর জন্য? প্রথমে আমার জানতে হবে যে আমার লিমিটেশন কি কি। আমি ইংলিশ কতটুকু জানি, আমার আগে প্রথমে সেইটা জানতে হবে। এবং সেই লিমিটেশনকে জেনে আমার হচ্ছে এই জিনিসটাকে ওভারকাম করতে হবে। যে আমি জানি আমার ইংলিশের, আমি রিডিং এ দুর্বল, আমি কম মানে পড়ে তাড়াতাড়ি করে পড়তে পারি না। সো আমার কি করতে হবে? পড়ার অভ্যাসটা বাড়াইতে হবে। কেউ যদি মনে করেন যে না আমার ইংলিশ শুনতে প্রবলেম হয়, তখন আপনি কি করবেন যে আমরা বেশি বেশি ইংলিশ কথাবার্তা হয়, বিবিসি থেকে শুরু করে যে কোনো সিরিজ মুভি দেখতে পারেন আপনারা, যাতে করে আমার ওই ইংলিশে যে লিসেনিং এর যে সমস্যাটা আছে সেটা দূর হয়। সো আমাকে আগে জানতে হবে আমার লিমিটেশন কি, এবং সেই লিমিটেশনটাকে দূর করার জন্য আমার এনাফ সময় নিতে হবে। সো এমন জানি না হয় আমার লিমিটেশনটাকে আমি জানি, কিন্তু আমি সেটা সমাধান না করে আমি আইএলটিএস টেস্ট দিতে বসে গেলাম। অবশ্যই আমি সময় নিয়ে আইএলটিএস টেস্টটা দিব। সো এছাড়াও আপনারা পড়তে পারেন হচ্ছে কেমব্রিজের 1 থেকে 11 যে বইগুলো আছে সেটা। সো অনেকেই হচ্ছে 5 থেকে শুরু করে, কেউ 6, কেউ 7 থেকে শুরু করে। সো ওই যে একটু আগে বলে আসলাম যে আপনি আপনার লিমিটেশন অনুযায়ী আপনি হচ্ছে পড়া শুরু করবেন। এখন হচ্ছে এখানে আমার লেখা আছে আসলে 11 পর্যন্ত। এখন আসলে আইএলটিএস এর 16 পর্যন্ত বই আসছে। সো আপনারা হচ্ছে নিজেদের প্রয়োজন অনুযায়ী, যে আপনার কাছে যদি মনে হয় যে না আমার কাছে অনেক সময় আছে, তাহলে আমি হচ্ছে 1 থেকে 16 সবগুলো বই প্র্যাকটিস করব। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমার কাছে 2 মাস সময় আছে, তাহলে আমি 7 বা 6 থেকে শুরু করব। সেটা ডিপেন্ড করবে আমার উপর, যে আমি আসলে কতটুকু সময় পাচ্ছি এবং আমি কতটুকুর জন্য আমার কতটুকু প্রিপারেশন নেওয়া প্রয়োজন। এছাড়াও ইউটিউবে প্রচুর ভালো ভালো ভিডিও আছে, আপনারা হচ্ছে সেখান থেকে হচ্ছে হেল্প নিতে পারেন।
তাছাড়া শিক্ষক.com এবং ielsbuddy.com, এই দুইটা ওয়েবসাইট আমার খুবই পছন্দ। সো আপনারা চাইলে এখান থেকেও আইএলটিএস সম্পর্কে ভালো মতো জানতে পারবেন। এবং এখানে বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স এর কথা বলা আছে, যেটা আসলে জানলে আপনার আইএলটিএস পরীক্ষাটা দিতে আরো সহজ হবে। এছাড়াও অনেকে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে ভর্তি হয়, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে না, আমার আসলে বাসায় একা একা পড়া হচ্ছে না, একটা কোচিং সেন্টারে পড়লে আমার পড়াটা হবে, আরো 10 জন মানুষের সাথে যখন আমি কম্পিট করব, আমার কাছে পড়াটা তখন ভালো হয়। তো যদি আপনি মনে করেন যে না, আপনার জন্য কোচিং সেন্টার নেসেসারি, তাহলে আপনি কোচিং সেন্টারেও অ্যাডমিট হতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি বাসায় বসে পারবো, তাহলে আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি আইএলটিএস প্রিপারেশনের জন্য কোনো রকমের কোচিং সেন্টার, আমি কোচিং সেন্টারে যাইনি। তো যেহেতু আমি যাইনি, বাসায় বসে আমি স্বাদ পেয়েছি। তো আপনি যদি মনে করেন, আপনার যদি ওইরকম ফোকাস থাকে, তাহলে আপনিও বাসায় বসে স্বাদ পেতে পারবেন। এবং এরপরে সবার শেষে আমি যেটা নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে মক টেস্ট। আমরা কোচিং সেন্টারে যাই আর না যাই, কোচিং গুলোতে গিয়ে অবশ্যই মক টেস্ট দেওয়ার চেষ্টা করব। এর কারণ এই যে যে আমরা আসলে রিয়েল এনভায়রনমেন্টে যখন যাব, যেমন আমি বাসায় বসে লিসেনিং যখন দিতাম, তখন আমার খুব ভালো স্কোর আসতো, আমি 38, 39 এরকম পেতাম। তো যখন আমি কোচিং সেন্টারে গেলাম, আমার স্কোর নেমে আসলো 30-এর ঘরে। তো আমি 30-এর উপরে পাচ্ছিলামই না। কেন? কারণ যে ওইখানে 10-12 জন মানুষ থাকে, একটুখানি মনোযোগ নষ্ট হয়ে যায়, বা আমি ঠিক মতন হেডফোনে শুনতে পাচ্ছিলাম না, কারণ আমি আমার হেডফোনে শুনে অভ্যস্ত, অন্য একটা হেডফোনে আমি শুনে কমফোর্টেবল ফিল করতেছিলাম না। তো এই জন্য, এই ধরনের রিজনের কারণে আপনারা অবশ্যই মক টেস্ট দিবেন, যাতে করে আমরা এই যে সমস্যাগুলো আছে, যেগুলো আমরা ঘরে ফেস করতেছি না, আমরা যেন অবশ্যই মক টেস্টের মাধ্যমে সেই প্রবলেম গুলা সলভ করতে পারি এবং একটা রিয়েল এনভায়রনমেন্টেও ফিলটাও নিতে পারি। সো আইএলটিএস প্রিপারেশন জন্য ছোট কিছু টিপস দিব। যেমন আমরা আসলে এক্সামটা, মানে কিছু সময় আমরা টেস্ট গুলো দিব যাতে আমাদের রুমের মধ্যে মানুষ থাকে। এমনকি ঘরেও যদি আপনি টেস্ট দেন, চেষ্টা করবেন যে মানুষজন হাঁটাচলা করতেছে তার মধ্যে টেস্টটা দিতে। এর কারণে কি হয় যে আপনার কনসেন্ট্রেশন যদি ব্রেকও হয়, আপনি কিন্তু ওই সময়টা আপনার চলে যাচ্ছে, সো আপনি কনসেন্ট্রেশনটা ফুললি ওই দিকেই রাখার চেষ্টা করবেন। মানুষ আসলেও তখন আপনি চেষ্টা করবেন আপনার কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয়। সো অবশ্যই আমরা চেষ্টা করব যাতে করে মানুষজন থাকা অবস্থায় পরীক্ষাটা ঠিকঠাক মতো দিতে পারি। এবং অবশ্যই লিসেনিং টেস্টের সময় হেডফোন ব্যবহার করবেন। আমি যেটা করেছিলাম যে আমি মাঝে মাঝে হেডফোন ইউজ করতাম না, আমি ডিরেক্টলি স্পিকারে শুনতাম। যার কারণে আমি যখন মক টেস্ট দিতে যাই, তো আমার হেডফোনে খুব বেশি প্রবলেম হচ্ছিল। সো হেডফোন দিলে মাথা ধরে যাচ্ছে, বা এত ভারী হেডফোন দিয়ে আমার অভ্যাস ছিল না। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে হেডফোন দিয়ে প্র্যাকটিসটা করার জন্য। এছাড়াও আমরা রিডিং টেস্টের সময় আমার যেটা হতো যে টাইম শেষ হয়ে গেছে, আমার পড়া শেষ হয় নাই, তো আমি বোর ফিল করতাম, যে উল্টাপাল্টা আনসার লাগাই দিতাম, যে ঠিক আছে আমি আর প্র্যাকটিস করব না। সো এই কাজটা আসলে আপনারা করবেন না। যদি সময় শেষও হয়ে যায়, আপনারা চেষ্টা করবেন যে রিডিং টেস্টটা কমপ্লিট করার জন্য। কেন? কারণ যাতে করে আমার এটলিস্ট প্র্যাকটিসটা হয়, আমি যেন কোয়েশ্চেনের আনসার গুলো ঠিকঠাক মতন করতে পারি। আমার যদি সময়ও লাগে, তারপর আমরা চেষ্টা করবো যে আমরা রিডিং টেস্টটা কমপ্লিট করার জন্য। সো শুরুতে আপনি যেটা করতে পারেন, যে আপনি ঘড়ি না ধরেই জাস্ট রিডিং প্যাসেজ গুলো পুরোটা ঠিক মতন পড়লেন, একটা একটা কোয়েশ্চেন আনসার করলেন, দেখতে পারেন যে আপনার স্কোর আসলে কেমন আসতেছে। এরপরে যদি আপনি দেখেন যে না, আমার স্কোর এখন ভালো আসতেছে, তখন আপনি চাইলে টাইম টেবিল মেনটেন করে আপনি এক্সাম গুলো দিতে পারেন। এছাড়াও যখন আপনি লেখালেখি করবেন, so আপনি আগে খাতায় লিখলেন বা কম্পিউটারেই লিখলেন। লেখার পর আপনি চেষ্টা করবেন যে গ্রামারলি বা অন্য যে গ্রামার চেকিং সফটওয়্যার গুলো আছে, সেখানে একটু আপনার এসেটা চেক করার জন্য। সো এসেটা যখন চেক করবেন, আপনি দেখবেন যে আপনার অনেক রকমের ভুল বের হচ্ছে, কিংবা আপনার যে ভুলগুলো আপনি পাইলেন, সেটার যে অনেক জায়গায় সেম লেখা লিখে ফেলছেন, সো সেগুলো সিনোনিম গুলা ডাবল ক্লিক করলে আপনাকে শো করবে। সো আপনি চেষ্টা করতে পারেন যে আমি যখন লিখবো, আমরা গ্রামারলিতে যেন সেটাকে আবার একটু মানে প্রুফ রিড করায়নি, যাতে করে আমার যে লেখার এরর গুলো আছে, সেই এরর গুলো আমার চোখে পড়ে এবং আমি সেই মিস্টেক গুলো থেকে নেক্সট টেস্টে যাতে আমি ওভারকাম করতে পারি। আর মানে স্পিকিং টেস্টের জন্য যেটা করবেন, যে 2 মিনিট করে কথা বলার অভ্যাস করতে হবে। সো ওই 1 থেকে 16 যে বইটা আছে, সেই প্রতিটা বইয়ের প্রত্যেকটা টেস্টের শেষে কিন্তু একটা স্পিকিং টেস্টও থাকে। প্রত্যেকটা টেস্টেরই স্পিকিং টেস্টে যে পার্টটা আছে, সেটার জন্য আপনি ঘুরে ধরে ধরে আপনি 2 মিনিট করে প্র্যাকটিস করতে পারেন। সো এটার কারণে কি হবে, যে আমরা যে 2 মিনিট ধরে আসলে কত লম্বা সময় 2 মিনিট কথা বলাটা, সেইটার একটা আইডিয়া হয়ে যাবে। এবং গিয়ে তখন আপনি যখন ফাইনালি টেস্ট দিতে যাবেন, কারণ আপনার এক্সামিনার আসলে বলবে না যে 2 মিনিট হইলেই শুধুমাত্র আপনাকে সে একটা সিগন্যাল দিবে যে 2 মিনিট শেষ। তো সেই জন্য আপনার যেটা করতে হবে, যে 2 মিনিটে কথা বলার মতন আপনার প্র্যাকটিস করতে হবে, যে যে কোনো টপিকে আপনাকে দেখ না কেন,
আপনি যেন 2 মিনিট সেই টপিকটা নিয়ে কনভারসেশন কন্টিনিউ করতে পারেন। সো আমরা কিভাবে রেজিস্টার করবো আইএলটিএস এর জন্য? আপনারা হচ্ছে এটার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম লাগবে। সো রেজিস্ট্রেশন ফর্মটা আমরা আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিল তাদের অফিসে গেলেই তারা আপনাকে দিবে। এবং হচ্ছে আপনাকে এই যে আপনি টাকাটা জমা দিছেন আইএলটিএস দেওয়ার জন্য, কত টাকা দিতে হবে এখন সম্ভবত 18,750 লাগে। তো আমি এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই। তো আপনার হচ্ছে সেই টাকাটা আপনার হচ্ছে পে করতে হবে এবং সেই রিসিপ্টটা নিয়ে যাবেন সাথে। ওই যে মানি রিসিপ্টটা আছে সেটা 2টা ফটোকপিও নিয়ে যাবেন সাথে করে। আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট অবশ্যই লাগবে আইএলটিএস এর রেজিস্ট্রেশনের জন্য। আপনার শুধুমাত্র এনআইডি দিয়ে বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে আইএলটিএস এর রেজিস্ট্রেশন হবে না। সো অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে এবং পাসপোর্ট অরিজিনালটা নেওয়ার পাশাপাশি আপনাকে ফটোকপি এক কপি নিতে হবে। সো অরিজিনাল পাসপোর্ট নিতে অবশ্যই ভুলবেন না। সো এই 3টা ডকুমেন্ট আপনার অবশ্যই লাগবে। সো কিছু রেজিস্ট্রেশনের টিপস হচ্ছে যে আমরা হচ্ছে সেখানে বলছি যে 2টা লাগবে, কোথাও একটা লাগবে। সো আপনি চাইলে 3-4টা করে ফটোকপি আপনি রেখে দিতে পারেন, যাতে করে তখন ফটোকপি নিয়ে দৌড়াদৌড়ি করা না লাগে। তাছাড়াও আপনি যখন আইএলটিএস এক্সাম দিবেন তখন হচ্ছে আপনি এক্সামের যে স্কোরটা পাবেন সেটা হচ্ছে যে কোনো 5টা ইউনিভার্সিটিতে আপনি আপনার পছন্দ মতন 5টা ইউনিভার্সিটিতে আপনার স্কোরটাকে সেন্ড করতে পারবেন। সো সেই জন্য যেটা করতে পারেন যে রেজিস্ট্রেশনের সময় ওরা হচ্ছে এই অপশনটা দেয় যে ফ্রিতে 5টা ইউনিভার্সিটিতে আপনার স্কোরটা পাঠাবে। সো আপনি আপনার পছন্দ মতন টপ 5টা ইউনিভার্সিটি চুজ করে রাখবেন এবং যখন আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করতে যাবেন তখন অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে সেই 5টা ইউনিভার্সিটির নাম লিখে দিয়ে আসবেন, যাতে করে ওই 5টা ইউনিভার্সিটিতে আপনি ফ্রিতে স্কোর সেন্ড করতে পারেন। নতুবা আপনার পরে প্রতিটা ইউনিভার্সিটিতে স্কোর সেন্ড করার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। সো এবার আমার স্কোরটা নিয়ে একটু কথাবার্তা বলি। সো আমি হচ্ছে লিসেনিং এ পেয়েছিলাম 8, রিডিং এ পেয়েছিলাম 7.5, স্পিকিং এ পেয়েছি 7 এবং রাইটিং এ পেয়েছি 6। সো এখন আপনারা বলতে পারেন তাহলে আমার 7 কিভাবে আসলো ওভারঅল? এই যে প্রত্যেকটা ব্যান্ডে আমি স্কোর গুলো পেয়েছি সবগুলাকে তারা হচ্ছে যোগ করে, যোগ করে আমার 4 দিয়ে ভাগ করতেছে, যেহেতু আমার 4টা ইন্ডিভিজুয়াল মডিউল আছে। সো আমার টোটাল আসে হচ্ছে 28.5। তো সেটাকে 4 দিয়ে ভাগ করার পরে আমার আসছে 7.125। আনফর্চুনেটলি যদি আমার এখানে 7.125 না এসে, অর্থাৎ আমি যদি এখানে 28.5 না পেয়ে 29 পাইতাম, তাহলে আমার এখানে স্কোরটা আসতো 7.25, যেটাকে ওরা রাউন্ড আপ করে 7.5 ধরতো। কিন্তু আনফর্চুনেটলি যে আমার এখানে যেহেতু 7.125 আর এটাকে রাউন্ড আপ করলে আসলে 7.25 এর থেকে কম আসে, সো এই জন্য আমার এটা রাউন্ড আপ করে হয়ে গেছে হচ্ছে 7। আমি 7-এর থেকে একটু বেশি পাওয়ার পরেও আমার স্কোর কিন্তু 7.5 আসে নাই, আসছে হচ্ছে 7। সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমার যখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাতে আমি আসলে পাবো, তার কিন্তু সবগুলাকে যোগ করে তারপর 4 দিয়ে ভাগ করার পরে যে স্কোরটা আসবে সেই স্কোরটাকে টোটাল রাউন্ড আপ করে আমার হচ্ছে ফাইনাল স্কোর দেওয়া হবে। সো জেনারেলি বলা হয় যে আমার প্রতিটা মডিউলে অ্যাটলিস্ট 6 লাগবে এবং ওভারঅল 6.5 থাকলেই আপনাকে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিবে। সো আমার যেহেতু হচ্ছে এই ক্রাইটেরিয়া ফুলফিল করছিল তখন, সো আমার হচ্ছে অ্যাডমিশন পেতে তখন আর কোনো রকমের প্রবলেম হয়নি। সো এরপরে আসি কিছু আসলে মিথ নিয়ে আলোচনা করব। মিথ মানে হচ্ছে যে আমার আসলে এই কথাগুলো সবাই বলে বিশ্বাস করে, কিন্তু বেসিক্যালি এই কথাগুলো আসলে সত্যি না। যেমন অনেকেরই ধারণা আমাদের যে আমরা আইএলটিএস এক্সামে বসলেই মনে হয় 6 পেয়ে যাব, যে ওই ভাই বসছে 6 পাইছে, 6.5 পাইছে, 7 পাইছে। কিন্তু ব্যাপারটা আসলে এমন না। এরকম অনেক মানুষ আছে যাদের আসলে এক্সাম দিতে বসার পরে 5, 5.5, 6 এই ধরনের স্কোরও আসছে। সো এটা আসলে ভাবা উচিত না যে আপনি পরীক্ষা দিতে বসলেই 6 পেয়ে যাবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই ভাবে যে 1-2 সপ্তাহ পড়লে আইএলটিএস এর জন্য এনাফ, আর এর থেকে বেশি পড়ার দরকার নেই। সত্যি বলতে যে এটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপর। যেমন আমি হচ্ছে তখন 4 সপ্তাহ আগে আমি হচ্ছে রেজিস্ট্রেশন করেছিলাম এটার জন্য। তো আমি 4 সপ্তাহ আগে যেহেতু রেজিস্ট্রেশন করেছি, আমি হচ্ছে 4 সপ্তাহ পুরোপুরি পড়ার সময় পাই নাই। আমি হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ পড়ারই সময় পেয়েছিলাম। সো ওই 2 সপ্তাহের মধ্যে প্রিপারেশন নিয়ে আমি 7 পেয়েছি। সো এর মানে এই না যে আমি এখন যদি আবার পরীক্ষা দিতে যাই আমি 2 সপ্তাহ পরেই 7 পাবো। আমি এর থেকে কমও পাইতে পারি, এর থেকে বেশিও পাইতে পারি। সো এই জিনিসটা ডিপেন্ড করে ফুলি আমার স্কিলের উপর। সো 1 থেকে 2 সপ্তাহ প্রিপারেশন নেওয়াটা এনাফ না। আমার প্রিপারেশনটা ডিপেন্ড করবে আমার নিজের স্কিলের উপর। এছাড়াও কোচিং সেন্টার গুলো বেশ অ্যাড দিয়ে থাকে যে আমাদের কোচিং এ পড়লে 7 হচ্ছে নিশ্চিত। এই জিনিসটাও হচ্ছে একটা ভুল কথা।
আমার কোচিং সেন্টারে পড়লে যে আপনি 7 পাবেন এরকম কোনো কথা নেই। কোচিং সেন্টারে পড়েও অনেকে 5.5 6 পায়, এরকম রেকর্ড আছে। এবং কোচিং সেন্টার ছাড়াও অনেকে 7 7.5 পায়, সেই ধরনের রেকর্ড আছে। সো কোচিং সেন্টার অবশ্যই নেসেসারি না। কোচিং সেন্টার ডিপেন্ড করতেছে আপনার স্কিলের উপর, আপনার পড়ার অভ্যাসের উপর। সো আপনি যদি মনে করেন যে না আমি এভাবে পড়ে পারবো, তাহলে আপনি বাসায় পড়েন। আর যদি মনে করেন আপনার কোচিং সেন্টার প্রয়োজন, তাহলে কোচিং সেন্টারে যাবেন। কিন্তু এর মানেই না আপনার কোচিং সেন্টার লাগছে মানে অন্যজনও কোচিং সেন্টার লাগবে, বা আপনি বাসায় পড়ে পারছেন বলেই অন্যজন বাসায় পড়ে পারবে, এটা কোনোটাই মনে করা ঠিক না। এবং ফাইনালি অনেকেই মনে করে যে আরে ওর তো সিজিপিএ 3.9, সো ও আইএলটিএস ইজিলি 7 পাবে। এই জিনিসটাও ভুল। অনেকের সিজিপিএ 4 পাওয়া মানুষও আইএলটিএস এ 7 পায় না। কেন পায় না? কারণ হচ্ছে সিজিপিএ এর দেওয়ার ক্রাইটেরিয়া একরকম, আইএলটিএস এর ক্রাইটেরিয়া একরকম। সিজিপিএ আপনি হচ্ছে গিয়ে ম্যাথ লিখেও হচ্ছে গিয়ে ভালো স্কোর করতে পারেন। ইংলিশের সাথে সাথে আমরা হচ্ছে অ্যানালাইটিক্যাল অনেক কিছু দেখি, যেগুলোর কারণে আমাদের সিজিপিএ অনেক সময় হাই হয়ে যায়। কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে পুরোপুরি ডিপেন্ড করে আপনার ইংলিশের উপর, আপনার ইংলিশ স্কিলের উপর। যেমন এখানে অনেক ইংলিশ ওয়ার্ড আপনি হচ্ছে সিনোনিম ইউজ করবেন, এবং বারবার যদি একই সিনোনিম ইউজ করেন তখন দেখা যায় আইএলটিএস আপনার স্কোরটা কম আসে। অন্যদিকে আপনি যদি পরীক্ষা দিতে যান, আপনার একই ওয়ার্ড বারবার ইউজ করলেও কিন্তু আপনার সিজিপিএ কমে না, কারণ আপনার মূল ফোকাস থাকে যে আপনি আপনার প্রবলেমটার আনসার করতে পারছেন কিনা সেইটা। সো সিজিপিএ ভালো থাকা মানে এই না যে আপনার আইএলটিএস এর স্কোর ভালো হবে। সো সিজিপিএ ভালো হলেও আইএলটিএস স্কোর ভালো হতে পারে, সিজিপিএ খারাপ হলেও আপনার আইএলটিএস স্কোর ভালো হতে পারে। ডিপেন্ড করে ওই একটা জিনিসের উপর, সেটা হচ্ছে আপনার স্কিল। সো আজকে আমাদের আলোচনা ছিল এই পর্যন্তই। আপনাদের যদি আইএলটিএস নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করব যে আমাদের ওই রিডিং, রাইটিং, লিসেনিং আর স্পিকিং যে পার্ট গুলো আছে, সেই পার্ট গুলো নিয়ে ছোট ছোট কিছু ভিডিও বানানোর, যাতে করে ওগুলোতে আপনারা ডিটেল একটু আইডিয়া পান, এবং হচ্ছে ওই ওই ইন্ডিভিজুয়াল টপিক গুলো কিভাবে প্রিপারেশন নিতে পারেন সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।